আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে সুস্থ এবং ভালো রয়েছেন। আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব পাসপোর্ট আসলে আমি নিজে কিভাবে করলাম। কোনো দালাল কিচ্ছু ধরা লাগে নাই। এক্সট্রা কোনো টাকা দেওয়া লাগে নাই। নিজে খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিভাবে করা হলো। ১ মাসের কম সময়ের মধ্যে এটা করা সম্ভব হইছে। সেটা আপনারা দেখতে পারবেন যদি পুরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। আমি বলব না আপনারা টাইনেন না। আপনার ইচ্ছা হলে টেনে দেখেন, যেমনি খুশি তেমনি দেখেন। যদি আপনি বুঝতে পারেন টেনে আমার কোনো সমস্যা নেই। আমি কিভাবে করছি সেই জিনিসটা ইন ডিটেইলস আপনাদেরকে বলার চেষ্টা করব। মাঝখানে একটু কথা বলে নিই। দেখেন যারা নিজে পাসপোর্ট করতে চান তারা ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে দেখেন। তারপরে আমি যে কাগজ বা যে বিষয়গুলো বলি সেগুলো একটু লিখে রাখেন। তাহলে আপনার জন্য অনেকটা উপকার হবে। নাহলে আবার দ্বিতীয়বার ভিডিওটা আপনাকে কষ্ট করে দেখতে হতে পারে। যদি পাসপোর্ট করার একদম পুরোপুরি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেন তাহলে ভিডিওটা অবশ্যই আপনার জন্য। আর কিছু কথা আসবে যেমন বার্থ সার্টিফিকেটের এনআইডির যে ব্যাপারগুলো থাকবে, আপনার বিভিন্ন সার্টিফিকেটের যে বিষয়গুলো সেইগুলো কীভাবে কারেকশন করতে হয় সেই জিনিসগুলো কিন্তু আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে বলে আসছি। যদি কারো সেই সমস্যাগুলো থাকে তাহলে আপনারা আমার প্রিভিয়াস ভিডিও দেখতে পারেন। দেখেন পাসপোর্টের ভিডিওটাকে আমি মূলত ৫টা অংশে বিভক্ত করব। ৫টা অংশে বলতে ৫টা ভিডিওতে না। ৫টা অংশের প্রথম অংশটাতে আমি আলোচনা করব কিভাবে আবেদন করতে হবে। আবেদন করার মধ্যে অনেক হিসাব নিকাশ আছে। ঠাস-ঠুস আসলে বলে ফেললাম আপনি এনআইডি নিয়ে আবেদন করেন এমনটা না। ২ নম্বরে আমি আলোচনা করব ব্যাংকে টাকা জমা দেওয়ার যে বিষয়টা সেটা। তারপরে ৩ নম্বরে আলোচনা করব আপনার পাসপোর্ট অফিসে যাওয়ার যে ব্যাপারগুলো আছে সেই জিনিসগুলো। ৪ নম্বরে আলোচনা করব পুলিশ ভেরিফিকেশনের যে ব্যাপার আছে সেটা। ৫ নম্বরে আলোচনা করব আপনি কিভাবে পাসপোর্টটা কালেক্ট করতে পারেন সেই বিষয়টা। খুব মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন। আমি সব কিছু মোটামুটি লিখে নিয়ে বসছি যাতে ভুল-টুল না হয়। আমি কী করছি, কোথায় কী বিষয় আছে সবই আমার সামনে লেখা আছে। তাহলে চলুন প্রথম অংশটা শুরু করা যাক, অর্থাৎ আবেদন কিভাবে করতে হয়। আপনার পাসপোর্ট আবেদন করতে গেলে আপনাকে বেশিরভাগ সবাই বলবে যে বেশি কিছু লাগবে না। আপনি পাসপোর্ট যখন করতে যাবেন শুধু এনআইডিটা নিয়ে দোকানে চলে যাবেন। সবচেয়ে মারাত্মক ভুল কথা এটা। পাসপোর্ট করতে যাবেন, এখানে কী ইনফরমেশন লাগে সেই জিনিসটা আগে আপনার জানা থাকা উচিত না? আপনি পাসপোর্ট করবেন, ইনফরমেশন কী লাগবে সেই জিনিসগুলো যদি জানা না থাকে তাহলে আপনি বানানের ভুল করবেন না। বানানের ভুল করলে এই পাসপোর্টে আবার সমস্যা হবে, আবার আপনি কারেকশন করাতে যাবেন। আর জানেন তো আমাদের দেশে কারেকশন করানো মানে হচ্ছে বাচ্চা হইতে যতদিন না সময় লাগে তার চেয়ে ৩ গুণ সময় লাগে বার্থ সার্টিফিকেট করতে। তো সমস্যার সমাধান করাটা সবচেয়ে জটিল কাজ, তাই আপনি সাবধানতার সাথে কাজ করতে হবে। আবেদন করার সময় আপনি আগে থেকে কী প্রস্তুতি নেবেন সেটা আমি আপনাদেরকে বলি। প্রথমত আবেদন করার আগে আপনি দেখে নেবেন আপনার জীবনের সকল সার্টিফিকেট এবং আপনার এনআইডি, আপনার বার্থ সার্টিফিকেট, আপনার বাবা এবং মায়ের এনআইডির সাথে সব নাম ঠিকঠাক মেলে কিনা। আমি আবার বলি, আপনার এনআইডি, আপনার বার্থ সার্টিফিকেট, আপনার সকল সার্টিফিকেটের সকল কাগজ আপনার বাবা মায়ের এনআইডির সাথে নাম অ্যাকুরেট স্পেলিং সহ মেলে কিনা। যদি না মেলে আপনি ভিডিওটা এখানেই থামান, আগে ওই কাজগুলো করে আসেন, ওই ভিডিওগুলো দেখেন, ওই কাজ করে তারপরে পাসপোর্টের জন্য আপনি রেডি হন। ধরে নিচ্ছে আপনার সব জায়গায় সব ঠিকঠাক আছে, সব নাম ঠিক আছে। এরপরে আপনাকে যে কাজ করতে হবে, আপনার পাসপোর্ট করতে গেলে অবশ্যই আপনার এনআইডি তো সাথে নিতেই হবে, বার্থ সার্টিফিকেটটাও সাথে নিয়েন। এখানে আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা, ধরেন আপনি ঢাকা শহরে আছেন, তো ঢাকা শহরে যদি আপনার স্থায়ী ঠিকানা না হয় তাহলে আপনার স্থায়ী ঠিকানা অবশ্যই কোনো না কোনো গ্রামে হবে বা লোকাল এরিয়া যেখানেই হোক না কেন। তাহলে ওইটা হচ্ছে কি আপনার স্থানীয় ওইটা হচ্ছে কি আপনার স্থায়ী ঠিকানা, আর ঢাকা শহরটা হচ্ছে অস্থায়ী ঠিকানা। তো সেই ক্ষেত্রে আপনার অস্থায়ী ঠিকানার ক্ষেত্রে আপনি কিভাবে কি লিখবেন, ধরেন আমি আমার এক্সাম্পল দিই। আমি যেমন আছি 144/A তেজকুনিপাড়া, তেজগাঁও, ঢাকা 1215। এখানে কি বলছি, 144/A এটা হচ্ছে বাসা নাম্বার। তারপরে তেজকুনিপাড়া, তেজগাঁও এটা হচ্ছে কি আবার মনে করেন যে হচ্ছে গিয়ে থানা। ঢাকা 1215, এই যে 1215 এটা কোড নাম্বার, আপনার এরিয়ার কোড নাম্বার। তাহলে এইটা ঢাকা শহরে বোঝা খুব সমস্যা না। এটা আপনি যে এলাকায় থাকেন দেখবেন আপনার ওই ঢাকা লেখাই থাকে। আপনি যদি মিরপুর থাকেন তাহলে দেখবেন মিরপুর ঢাকা এত। শেওড়াপাড়া যদি হয় শেওড়াপাড়া ঢাকা এত। তো ওইটা আপনি সহজে পেয়ে যাচ্ছেন। কিন্তু সমস্যাটা যেটা হয়, আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, স্থায়ী ঠিকানায়, স্থায়ী ঠিকানা গ্রামের নাম আপনি ঠাস করে একটা লিখে দিলেন, এইটা কিন্তু উচিত না। আপনি গ্রামের নামটা লিখবেন। আপনার যদি জেএসসি সার্টিফিকেট থাকে, ওই জেএসসি সার্টিফিকেটটা যদি আপনার গ্রামেই হয়ে থাকে, নর্মালি গ্রামেই হওয়ার কথা, গ্রামের নামটা ওই স্পেলিং দেখে লিখেন। আপনার বার্থ সার্টিফিকেটে দেখবেন আপনার গ্রামের নামের স্পেলিংটা কি সেটা দেবেন সুন্দর করে। তারপরে দেবেন থানার নাম, আপনার স্থায়ী ঠিকানার ক্ষেত্রে যেটা বলতেছি, স্থায়ী ঠিকানার ক্ষেত্রে তাহলে গ্রামের নামটা দেবেন, থানার নামটা সুন্দর করে স্পেলিংটা লিখে নেবেন।
পোস্ট এবং পোস্ট কোড, আপনার স্থায়ী ঠিকানার বা গ্রামের যে পোস্ট অফিসটা একটু খেয়াল রাখবেন। থানার পোস্ট অফিস অনেক জায়গায় একই রকম হয়, মানে একই জায়গায়, অনেকে দেখা যাচ্ছে পোস্ট আর হচ্ছে গিয়ে থানা একই জায়গায়। আমাদের যেমন পোস্ট আর থানা আলাদা, আমাদের পোস্ট হচ্ছে গৌরীগ্রাম ইউনিয়ন আর আমাদের থানা হচ্ছে সাথিয়া, তো আলাদা আলাদা। তো সেক্ষেত্রে আপনার পোস্ট আর থানা দুইটা যদি আলাদা হয় তাহলে অবশ্যই দুইটার আলাদা কোড আপনি জেনে নিন ইন্টারনেটে ব্রাউজ করে। আর যদি একই হয় তাহলে তো বেঁচেই গেলেন, কোড আপনি এখন ইন্টারনেটের জামানা না, সার্চ দিলেই পেয়ে যাবেন যে জায়গায় এখন বাংলাদেশে। তাহলে স্থায়ী ঠিকানার ক্ষেত্রে আপনার গ্রামের নাম স্পেলিং অ্যাকুরেট, থানার নাম, পোস্ট, পোস্ট কোড, জেলা, ডিভিশন, এগুলো কোনো সমস্যা হবে না, জেলা ডিভিশন সবাই পারি। বর্তমান ঠিকানার ক্ষেত্রে সেম, আপনি যে বাসায় থাকেন আর ওইটা সরাসরি হিসাব করে যে লোকেশনটা হয়, যেমন আমি তেজগাঁও আমার এলাকার কথা বললাম 144/A তেজকুনিপাড়া তেজগাঁও 1215, এইটাতে কোনো সমস্যা নেই। এখানে অনেক সময় প্রশ্ন থাকে যে ভাই আমি তো বাসা চেঞ্জ হইতে পারে, এটা অস্থায়ী ঠিকানা, এটাতে কোনো সমস্যা নেই। তবে আপনি চেষ্টা করবেন ঢাকা শহরে এমন একটা ঠিকানা দেয়ার যেই ঠিকানাটা নর্মালি আপনাকে চেনে। এখন এমন হতে পারে যে ধরুন আপনি আসেন তেজগাঁ এলাকার মধ্যে, কিন্তু আপনার বাসা চেঞ্জ করার সম্ভাবনা আছে 1-2 মাসের মধ্যে, তো সেই ক্ষেত্রে আপনার জন্য একটু সমস্যা। আপনি চেষ্টা করবেন আপনার পরিচিত যে ঢাকায় থাকে, হয় না আপনি ঢাকায় আছেন 7-8 বছর ধরে, আপনি একজনকে চেনেন, আপনার ছোটো ভাই বা মোটামুটি ক্লোজ, তার বাসার ঠিকানাটা দিতে পারেন, যাতে কোনো রকমের ইনভেস্টিগেশন আসলে বা আপনার বিভিন্ন তথ্য নিতে আসলে যেন তারা দিতে পারে, এরকম একটা পরিচিত অস্থায়ী ঠিকানা দিন। আর যদি কিছুই না থাকে তাহলে আপনার ওই ঠিকানাটাই দিন এবং চেষ্টা করেন পাসপোর্ট পাওয়ার আগ পর্যন্ত ওই বাসায় থাকতে। আর কেয়ারটেকারকে বা বাড়িওয়ালাকে একটু বলে রেখেন আপনার সম্পর্কে, যাতে সে বলতে পারে, পুলিশ ভেরিফিকেশন বা অন্যান্য কখনো যদি প্রয়োজন পড়ে তারা আসে। এই গেল হচ্ছে কি আপনার ঠিকানার বিষয়ে কথা। যখন আপনি আবেদন করতে যাবেন এই ঠিকানা দুইটা ইন ডিটেলস সুন্দর করে আগে লিখে নিয়ে যায়, কারণ এই দুইটা জিনিসই খুবই সমস্যা সৃষ্টি করে। তাহলে আবেদনের জন্য যখন যাবেন এনআইডি নিয়ে যাবেন, বার্থ সার্টিফিকেট নেবেন, আর এই সকল তথ্য সুন্দর করে লিখে নিয়ে যায়। কারণ পাসপোর্টে একবার ভুল হইলে পাসপোর্ট কারেকশন করাটা আরও কঠিন, এটা ভুলে যায় না। গেল আমাদের আবেদন করার। এখন আপনি এই সবগুলো জিনিস নিয়ে যে কোনো একটা কম্পিউটারের দোকানে যান, এখানে অনেকে পরামর্শ দেয় নিজ হাতে করার জন্য। ভাই আমরা যে যতই বলি, দেখেন একটা দোকানদার যখন পাসপোর্ট আবেদন করতে থাকে, ও আবেদন করতে করতে ও যতটা দক্ষ, আপনি আমি ফার্স্ট এটা কিন্তু অতটা দক্ষ হইতে পারবো না আমরা। সেই ক্ষেত্রে আপনার আমার জন্য এটা সমস্যা হবে এবং ভুল হয়ে যেতে পারে। সেই জন্য আপনি যে কোনো একটা দোকানে যান, বেচারাকে 100 টাকা দেন, সমস্যা নেই, কিন্তু প্রফেশনাল লোক দিয়ে করান। সেই ক্ষেত্রে বসে থেকে থেকে দেখে দেখে সুন্দর করে আপনি করাইতে পারবেন। আর হ্যাঁ, যখন দোকানে আপনি আবেদন করাবেন, ও আপনার মানে গভর্নমেন্ট পাসপোর্ট সাইডে একটা আপনার নামে অ্যাকাউন্ট খুলবে, সেটা পাসপোর্ট মানে পাসওয়ার্ডটা আপনি নিয়ে নিন। এই হলো গিয়ে ব্যাপারটা। একটা ইমেলও লাগবে, আপনার মেইল যদি তৈরি করা না থাকে আপনি মেইলটা তৈরি করে নিয়ে যাবেন, সেটা ভালো হবে। তাহলে আমাদের আবেদনের জন্য এই হচ্ছে গিয়ে মূলত তথ্য, যা বলছি যদি ভুলে যান আবার টেনে টেনে দেখতে পারেন। এই তথ্যগুলো নিয়ে আপনি দোকানে চলে গেলে ওনাকে বললে উনি সুন্দর করে একটু ফ্রি টাইমে যাবেন, যে দোকানে যান যেন দোকানদার মোটামুটি ফ্রি থাকে, খুব ব্যস্ততার মধ্যে তাড়াহুড়া করে কাজটা করতে দেন না, এটা একটা আপনার জীবনের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। সো আপনি চেষ্টা করবেন আপনিও ফ্রি আছেন, ওই বিচারও ফ্রি আছে, এরকম একটা টাইমে সময় নিয়ে দেখে দেখে বুঝে বুঝে করবেন। আবেদন মোটামুটি যখন শেষ হয়ে যাবে তখন ওই যে আবেদন করবে আর কি দোকানদার, উনি আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কোন ডেটটা পছন্দ করতে চান। এখানে একটা সুবিধা হয়েছে ইদানিংকালে, বর্তমানে আর কি ডিজিটাল হওয়ার পরে, যে আপনাকে একটা ডেট সিলেক্ট করতে বলে অনলাইনে, যে আপনি সুবিধা মতো একটা ডেট সিলেক্ট করেন, দেখবেন কয়েকটা অনেকগুলো অপশন দেখাবে ডেট, যে সামনের মাসের বা এই মাসের যে ডেটগুলো ফাঁকা থাকে, এর মধ্যে থেকে আপনার যে ডেটটা আপনার জন্য সুবিধা সেই ডেটটা এবং টাইমটা চুজ করবেন। অর্থাৎ ধরেন আপনি আগামী মাসের 10 তারিখ চুজ করতেছেন, 10 তারিখ সকাল 9টায় যাবেন নাকি 10টায় না 11টায়, যে টাইমটা আপনি সিলেক্ট করতেছেন ওই টাইমটা দোকানদারকে বললে ও সিলেক্ট করে দেবে সুবিধা মতো। তো টাইম সিলেক্ট করার পরে দেখবেন আপনার সাথে সাথে মানে আবেদনটা যখন সেন্ড করা হয়ে যাবে বা কমপ্লিট করা হয়ে যাবে, আপনার ফোনে এইরকম একটা SMS আসবে। কীরকম? এই যে দেখেন, ডিয়ার অমকে, দ্য এনরোলমেন্ট ফর এত ইজ শিডিউল ফর এত, অর্থাৎ আপনি কোন তারিখের জন্য, যেমন আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম হচ্ছে গিয়ে 13/6/2024 এবং আমি যেতে চেয়েছিলাম 10:30টায় অ্যাট আগারগাঁও পাসপোর্ট অফিস, অর্থাৎ আমার পাশে আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে আমি এটা করাইছি, যে কারণে এটা। অর্থাৎ আপনি কোন ডেটে নিচ্ছেন এবং কয়টা নিচ্ছেন এটা স্পেসিফিক আপনাকে SMS দিয়ে সাথে সাথে তারা জানায়ও দেবে, যাতে আপনি ভুলে না যান। তাহলে এই জিনিসটা আবেদন কমপ্লিট শেষে মোটামুটি আপনার একটা SMS আসলো আর আপনার আবেদনটাও কমপ্লিট হয়ে গেল। আবেদন শেষে
যে আবেদন করলো বা যে দোকান থেকে করলেন উনি আপনাকে কয়েকটা কাগজ দেবেন, অর্থাৎ আবেদন কমপ্লিট করার পরে যে আবেদন ফর্মটা, যেটা আগে ম্যানুয়ালি করা লাগতো এটা তো এখন অনলাইনে করলেন, সেই ফর্মটা আপনাকে দিয়ে দেবে, 3 পৃষ্ঠার থাকবে। সেই ফর্মটা দেবে, আর একটা এনরোলমেন্টের কাগজ দেবে। সেটা কীরকম সেটাও দেখা দিচ্ছে আপনাদেরকে। দেখেন, আবেদন করা শেষ হয়ে গেলে আপনার টোটাল যে টাকাটা লাগবে সেটা এই ফর্মে লেখা থাকবে। এই যে লেখা আছে অ্যাপ্লিকেশন সাবমিটেড, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করা হয়ে গেছে। এই ফর্মটা আপনি পাবেন বা ও আপনাকে প্রিন্ট করে দিতে পারবে। এখানে প্রিন্ট করার সাথে সাথে যে লাস্টে টাকা লেখা থাকবে যে 5,750 টাকা অনলি। তাহলে এই টাকাটা হচ্ছে গিয়ে আপনাকে এখন দিতে হবে। এইটা আপনি আবার দোকানদারকে দেন না, দোকানদারকে দিতে হবে না, এটা আপনাকে ব্যাংকে গিয়ে জমা দিতে হবে, সোনালী ব্যাংকে আর কি, যে কোনো শাখায় আপনার আশপাশে থাকে। তাহলে এই যে টাকাটা, এই টাকাটা দোকানদার পাবে না, কিন্তু মাথায় রাখেন যেন আবার কোনো ক্যাসালে না পড়েন। এই টাকাটা আপনি গিয়ে ব্যাংকে জমা দেবেন, দোকানদারকে শুধু তার পারিশ্রমিকটা দেবেন। তাহলে আপনার আবেদন শেষ হয়ে গেলে এরকম একটা ফর্ম দেবে, তাহলে এটা একটা। এরপরে আপনাকে আর এই যে এই টাইপের মনে করেন যে এই যে যেটা দেখতে পাচ্ছেন এইরকম ফর্ম দেবে। তো এই ফর্মের সাথে 3টা পার্ট থাকবে মূলত। এটা 1 পৃষ্ঠা, আরও 1 পৃষ্ঠা আছে, আরও টোটাল হচ্ছে 3টা পৃষ্ঠা থাকে। তো আপনি এই 3টা পৃষ্ঠা আর যে টাকার যে ফর্মটা দেখাইলাম, টোটাল এই 4টা জিনিস আপনাকে দোকানদার দেবে। আপনি দোকানদারের কাছ থেকে 4টা জিনিস নেওয়ার সাথে সাথে আপনি একটা ফটোকপি 1 সেট করে নিন এক্সট্রা হিসেবে, বা 2 সেট করে নিন, কোনো সমস্যা নেই। তাহলে আপনার আবেদনের দোকানের যাবতীয় কাজ শেষ। আমি একটা কথা ভুলে গেছি, আমি এটা একটু বলে দিচ্ছি। আপনার আবেদন করা সম্পূর্ণ হওয়ার আগেই আপনার নিজের সব কিছু তথ্য দেওয়ার পরে আপনার স্থায়ী ঠিকানা, আপনার হচ্ছে গিয়ে মনে করেন অস্থায়ী ঠিকানা, মানে বর্তমান ঠিকানা, এই সব কিছু দেওয়ার পরে আপনার একটা অভিভাবকের তথ্য দিতে হবে যে আপনার অভিভাবক কে, আপনার বাবা না মা না আপনার বড় ভাই না বোন। যে অভিভাবকের তথ্য দেবেন তার কিন্তু নামটা তার এনআইডি অনুযায়ী দিতে হবে, তার এনআইডি নাম্বারটা দিতে হবে, তার একটা কন্ট্যাক্ট নাম্বারটাও দিতে হবে, সব কিছু ঠিকঠাকভাবে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে গিয়ে আপনার অভিভাবক হিসেবে ইনফরমেশন থাকবে আপনার এনআইডিতে এবং আপনার পাসপোর্টে। সো এটা একটু কারেক্টভাবে দেওয়ার চেষ্টা করেন। আশা করি বুঝতে পারছেন। তাহলে এইটুকু প্রক্রিয়া শেষ করে আপনার ফোনে SMS চলে আসবে আর আপনার আবেদন প্রাথমিকভাবে কমপ্লিটও হয়ে যাবে। এরপরে আপনার কাজ হচ্ছে ব্যাংকে টাকা জমা দেওয়া। আমি সব কাগজ কিভাবে, মানে সব বলতে কীরকম বোঝাচ্ছি দেখেন, বার্থ সার্টিফিকেট, এনআইডি, তারপর এফিডেভিট কিভাবে করতে হয়, পত্রিকা বিজ্ঞাপন কিভাবে দিতে হয়, তারপরে হচ্ছে গিয়ে আপনার এসএসসি আমার মাদ্রাসা বোর্ড সেটা কিভাবে কারেকশন করলাম, এইচএসসি আমার ঢাকা বোর্ড সেটা কিভাবে কারেকশন করলাম, তারপরে আপনার হচ্ছে গিয়ে 7 কলেজ তিতুমির থেকে ঢাকা ইউনিভার্সিটি এইগুলো কিভাবে কারেকশন করলাম, এই সবগুলো করার পরে আমি পাসপোর্ট করতে গিয়েছিলাম। দেখা হচ্ছে পরবর্তী পার্টে। ভালো থাকেন।